driver's took down an entire military convoy. I'm a team that did. New level. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখেই হয়তো তোমরা অবাক হয়ে গিয়েছো এতদিন পরে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কই থেকে আসলো। অ্যাকচুয়ালি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের সবগুলো স্ক্রিপ্ট আমরা তৈরি করেছিলাম, কিন্তু স্ক্রিপ্টগুলো হারিয়ে গিয়েছিল, আবার আমরা খুঁজে পেয়েছি, আর এই জন্য আবার নতুন করে শুরু করেছি এবং সবগুলো স্ক্রিপ্টই আমাদের হাতে আছে। এখন আমরা ব্যাক টু ব্যাক সবগুলো ভিডিও নিয়ে আসবো আর কি। তো যাই হোক, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর পর্যন্ত আমরা 5টা সিনেমা দেখেছি, আর সেই হিসেবে এই সিনেমাটা হচ্ছে 6 নম্বরে আসে। তবে এই সিনেমার কাহিনী আবার 5 নম্বরে। মানে আমরা যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের টোকিও ড্রিফট দেখেছি, যেটা টম কেউ নেই, ডমিনিকরা নেই বা ভিন ডিজেলরা নেই, সেইটা মূলত এই সিনেমার পরের কাহিনী। তো যাই হোক, এই সিনেমার কাহিনী প্লট বোঝা একটু কষ্ট হতে পারে, তবে আমি চেষ্টা করবো একবারে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। মানে সিনেমার মূল কাহিনী কি নিয়ে ঝামেলা, কোন দেশে ঝামেলা হচ্ছে, এইটা আর কি সহজভাবে বোঝাবো। তো যাই হোক, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 5 আমরা কি দেখেছিলাম, যে ব্রাজিলের মাফিয়ার টাকা চুরি করার পরে আমাদের ডমিনিকরা সবাই অবসরে গিয়েছে, যার মতো রিটায়ার্ড হয়েছে, মজমাস্তি জীবন পার করছে, এবং লাস্টে ব্রায়ান এবং ডমিনিক মানে আমাদের ভিন ডিজেলের বোনের জামাই একসাথে করে কি একটা রেস করে। আর এই রেস করতে করতে তারা যখন বাড়িতে ফিরে আসে, জানতে পারে ডমিনিকের একটা ভাগিনা হয়েছে, তার নাম রাখা হয়েছে জ্যাক। আর তখনই কাহিনী সোজা চলে যায় হচ্ছে রাশিয়ার মস্কোতে, আর এখান থেকে এই সিনেমার মূল কাহিনী শুরু হয়। তবে মূল কাহিনীতে জায়গা যাবে, এখানে আমরা একটা ব্রেক নেব। তুমি ব্রেকটা স্কিপ করে যাবে ডিসক্রিপশনে, ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। আমি মূল সিনেমার গল্প স্টার্ট করে দিচ্ছি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো ব্রেক শেষে ফিরে আসলাম, আর রাশিয়ার মস্কোতে যখন আসা হয়, আমরা দেখতে পাই যে রাশিয়ার একটা মিলিটারি বহরের উপর অনেক বড় হামলা হয়েছে, ধ্বংসযজ্ঞ হয়েছে, এবং ওই রাশিয়ান মিলিটারির উপর আক্রমণ করে তাদের হাইটেক একটা চিপের অংশ চুরি করা হয়েছে। আর এর পেছনে হয়তো বিশাল শক্তিশালী একটা সংগঠিত মাফিয়া সংস্থা রয়েছে। তো যাই হোক, এখানে রক আসে ইনভেস্টিগেশন করার জন্য অ্যাজ এ ইন্টারপোল অফিসার, আর সেখানে তার সাথে আমরা নতুন একটা সহকর্মী দেখতেই পাচ্ছ, মর্দা সাইজ, যার নাম হচ্ছে রাইলি। তো যাই হোক, দা রক যখন ওই রাইলির প্রোফাইল পড়ে, সে জানতে পারে এই রাইলি অনেক দ্রুত গতিতে গাড়ি চালাতে পারে, তারপর বন্দুকবাজিতে অনেক ভালো, অনেক উঁচু থেকে লাভ দিতে পারে, দ্রুত দৌড়াতে পারে, মানে মর্দা টাইপের। আর এটা পরে সে অনেক অবাক হয়ে যায় যে সব গুণই রয়েছে। আর এরপর রক জানতে পারে যে এখানে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের জন্য একজন সন্দেহভাজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো তাকে জিজ্ঞাসাবাদ করতে দা রক সেখানে পৌঁছে এবং জানতে পারে ওকে অনেক রিমান্ডে নিয়ে পেটানো হয়েছে, কিন্তু কোনো তথ্য দেয়নি। তো রক রেখাটা শুনে বলে, ঠিক আছে, আমি এবার আমার স্টাইলে ওকে রিমান্ডে নেব। তো ওখানে রক এমন পেটায় যে ও মরার ভয়ে বলে দেয় যে এর পেছনে ওয়েনশোর হাত রয়েছে। এরপর দা রক বাইরে এসে জানায় যে ওয়েনশো নামে ব্রিটিশ একজন ক্রিমিনাল রয়েছে, যে ব্রিটিশ এয়ারফোর্সের একজন অফিসার ছিল, মারাত্মক ইন্টেলিজেন্ট, কিন্তু সে এয়ারফোর্সের চাকরি বাদ দিয়ে নিজের মতো একটা স্বাধীন ক্রাইম ইউনিট বা ক্রাইম বাহিনী তৈরি করেছে, যারা পুরো ইন্টারন্যাশনাল এই ধরনের ক্রাইম করে থাকে। এবং ওর মতো একটা ডেঞ্জারাস কাউকে ধরতে গেলে ওর মতোই ডেঞ্জারাস একটা গোপন ইউনিট আমাদের লাগবে। মানে বুঝতেই পারছো, এখানে আমাদের ডমিনিকদের কথা বলছে। তো এরপর সিন কাট হয়ে ডমিনিককে দেখানো হয় যে কিনা এলেনার সাথে, মানে যে এই মেয়েটার সাথে নতুন করে জীবন শুরু করেছে, কিন্তু একটু পরে ওর জন্য তোমাদের খারাপ লাগে। এলেনা মেয়েটার সাথে অনেক ইনজাস্টিস করেছে এই সিনেমার পরিচালক, কেন এই কথা বললাম পরে জানবে আর কি। আর এরপর যখন ডমিনিক বাইরে আসতে দেখতে পায় এখানে হবস এসেছে। তো ডমিনিক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে অ্যারেস্ট করতে এসেছো? তখন আমাদের দা রক বা হবস বলে, তোমাকে আমি অ্যারেস্ট করতে নয়, বরং তোমার জন্য আমি একটা কাজ নিয়ে এসেছি। বাট এখানে আমাদের ডমিনিক মানা করে দেয় যে আমি টাকা পয়সা কামান শেষ, খুব আরামে আছি, মোজ মারতি করতেছি, দিন ভরে বিয়ার খাই, রাত ভরে ওইটা
চিন্তা করি তোমার সাথে কাজে গিয়ে আমি জীবনের রিস্ক কেন নেবো। বাট এখানে তার রক বলে আমি এমন একটা কাজ নিয়ে এসেছি যেটা করার জন্য তুমি নিজে আমার পা ধরে চাটবে, রিকোয়েস্ট করবে, তোমাকে এই ফাইলটা দিলাম পড়ে নিও, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। তো হবস চলে যাওয়ার পরে বা দ্য রক চলে যাওয়ার পরে ডমিনিক সেই ফাইলটা খোলে আর তখন সেখানে লেটির ছবি দেখতে পায়। আর এটা দেখে সে অনেক শকড হয়ে যায়, কারণ সে এতদিন ভাবতো লেটি মারা গিয়েছে আর লেটির ফিউনারেলও সে অ্যাটেন্ড করেছিল। কিন্তু তখন সব দেখে ডমিনিক সোজা চলে যায় হবসের কাছে আর তাকে জিজ্ঞাসা করে এখন প্ল্যান কি। হবস বলে আমি তোমার সাথে যাওয়ার জন্য রেডি, বাট হবস বলে তুমি একা এই কাজ করতে পারবে না, এর জন্য তোমার পুরো টিমকে আমার লাগবে, কারণ তোমার টিম হচ্ছে একটা জাউরা ইউনিট যারা যে কাউকে ফাঁকি দিয়ে যে কোনো ইম্পসিবল কাজকে পসিবল করতে পারে। তো এখানে তোমার ফুল টিমকে লাগবে। তো এরপর আমাদের টিমের বাকি মেম্বারদের দেখানো হয়, যেমন আমাদের রোমান পিয়ার্সকে দেখানো হয় যে তার 8-10টা গার্লফ্রেন্ড নিয়ে প্রাইভেট জেটে যাচ্ছে ম্যাকাও এমন একটা দেশ ভাই, তুমি ওই দেশে একবার যদি যাও ভুলে যাবে সবকিছু। এটা হচ্ছে চীনের পাশে, চীনের আন্ডারে একটা দেশ, সিঙ্গাপুরের মতো ছোট্ট একটা দেশ। আর এরপর দেখানো হয় আমাদের টেস পার্কারকে, যেহেতু মনে করে টোকিওতে মেয়ে আর গাড়ি নিয়ে মজা ফুর্তি করছে। আর পরের সিনে আমাদের দেখানো হয় হার্নার গিজেলকে, মানে ওই জাপানি স্টার ওই ইসরায়েলিটা গ্যাল গ্যাডট, ওরা টোকিওতে ওদের বেশ ভালো লাইফস্টাইল কাটাচ্ছে। আর তখনই এখানে ডমিনিক সবাইকে কল করে এবং বলে নতুন একটা মিশন আইসে চলে আয়। তো সবাই করে কি ডমিনিকের সাথে দেখা করার জন্য ব্যাক করতে থাকে। তো এরপর আমাদেরকে ব্রায়ানকে দেখানো হয়, মানে পল ওয়ার্কারকে, যে ডমিনিকের বোনের জামাই, তার একটা ছেলে হয়েছে, সুন্দর জীবন কাটাচ্ছে। তো ডমিনিক তোকে মিশনে নেবে না, বাট শুধুমাত্র এটা জানাতে আসে যে আমি একটা মিশনে যাচ্ছি, ওখানে আমার জীবনের ঝুঁকি রয়েছে। বাট ব্রায়ান জিজ্ঞাসা করে কি মিশন, আমাকে বিস্তারিত বলো। ডমিনিক খুলে বলতে চায় না প্রথমে, কারণ ব্রায়ান হয়তো যেতে চাইবে, সে চায় না তার বোনের জামাই এরকম একটা রিস্কি মিশনে যায়। কিন্তু ব্রায়ান অনেক ফোর্স করার পরে সে বলতে বাধ্য হয় যে আমি জানতে পেরেছি লেটি এখনো বেঁচে রয়েছে। তো ব্রায়ান যখন জানতে পারে লেটি বেঁচে রয়েছে তো অবাক হয়ে যায়। আর ব্রায়ানের মনে করে যে সেই তো লেটিকে এফবিআইতে ঢুকিয়েছিল ব্রাগাকে ধরার জন্য। ব্রাগা মানে ওই যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের যে মেক্সিকান ভিলেনটা ছিল, ও আবার ছুটে গিয়েছিল ওকে ধরার জন্য, আর সেই মিশনেই লেটি মারা গিয়েছিল। তো ব্রায়ান এই কথা মনে করে এবং বলে লেটি যদি বেঁচে থাকে ওকে উদ্ধার করতে আমি যাবই, আমাকে তোমার নিতে হবে। তো ডমিনিক অনেক না করে, কিন্তু ব্রায়ানের জোরাজুরিতা না করতে পারে না। আর এরপর আসা হচ্ছে সেই দিন যখন ডমিনিকের পুরো টিম দ্য রকের হেডকোয়ার্টারে একত্রিত হয়, তবে এইটা বর্তমানে ইংল্যান্ডে আর কি। তো এখানে সবাই একজন আরেকজনের সঙ্গে দেখা করে এবং সবাই অনেক খুশি, অনেকদিন পরে দেখা হয়েছে। তবে এখানে শুধুমাত্র অনুপস্থিত ছিল হচ্ছে স্যান্টোস আর লিও, যাদেরকে আমরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের প্রথম সিনেমাতে দেখেছিলাম ওই ট্যাঙ্কার চুরি করার সময়। তারপর আবার গত পর্বে দেখেছিলাম ওই যে পায়খানার মধ্যে বোম ব্লাস্ট করে, পায়খানার মধ্যে পরিষ্কার করতে যায়। তো যাই হোক, সবাই আসার পরে দ্য রককে জিজ্ঞাসা করে আমাদেরকে এখানে ডাকার উদ্দেশ্য কি। আর তখন দ্য রক বলে ওয়েনশো নামের একটা মাফিয়া রয়েছে, তার কাছে একটা স্পেশাল চিপের কয়েকটা অংশ রয়েছে, সে একটা স্পেশাল চিপ তৈরি করার চেষ্টা করছে। তো রোমান তখন বলে ওই চিপে এত স্পেশাল কি রয়েছে। তো দ্য রক তখন বলে যুদ্ধের সময় যদি বিপক্ষ দলের সৈনিক দলের 5 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে যুদ্ধ সৈনিকরা হেরে যাবে। যদি এরকম কোন স্যাটেলাইটকে পুরো একদিনের জন্য বন্ধ, সকল সিসি ক্যামেরা, সকল ইলেকট্রনিক্স, পুরো সাবমেরিন, পুরো ফাইটার জেট যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কি হবে। তো সেরকম একটা চিপ সে তৈরি করতে যাচ্ছে। আর এই চিপটা তৈরি করতে কয়েকটা টপ দেশের মিলিটারি ইকুইপমেন্ট লাগবে। আর রাশিয়া থেকে সে অলরেডি একটা ইকুইপমেন্ট চুরি করেছে এবং তারপর সে ইংল্যান্ড এবং স্পেন থেকেও চুরি করতে পারে। আর এটা যদি সে করতে পারে তাহলে কিন্তু পুরো দুনিয়া একটা রিস্কে পড়ে যাবে। আর এই চিপের অংশগুলো সংগ্রহ করার জন্য ওয়েনশো তার পুরো টিম নিয়ে লেগে রয়েছে। আর তাকে আমাদের থামাতে হবে এবং তার আগে ওই চিপগুলো আমাদের নিজেদের হাতে নিতে হবে। আর কিছুদিনের মধ্যেই স্পেনের কাছে যে চিপটার অংশ রয়েছে সেটা ল্যাব থেকে মিলিটারি বেসে নেওয়া হবে। আর তখনই ওয়েনশো হয়তো চুরি করতে পারে। আর তার আগে আমাদের এই চিপটা চুরি করতে হবে এবং ওকে থামাতে হবে। তো এরপর দ্য রক করে কি যে ওই সাসপেক্টটাকে ধরেছিল তার সাহায্যে একটা ট্রান্সমিটার লাগিয়ে ওয়েনশোর কাছে পাঠায়। আর ওয়েনশো তো এখন রয়েছে ইংল্যান্ডেই। তো ওকে বলা হয় ওয়েনশোর কাছে যাও, খোঁজ নাও ওর ফিউচার প্ল্যান কি। তো লোকটা ওয়েনশোর কাছে যায়, মানে ভিলেনের কাছে, এবং ফার্স্ট ডোরের মতো আমাদের ভিলেনকে দেখানো হয়। তো ওয়েনশো তাকে বলে ভালোই হয়েছে তুমি এসেছো, আর আমি তো তোমার জন্য ভাগ রেখে দিয়েছি। তো লোকটা তখন বলে কিসের ভাগ। ওয়েনশো তখন বলে তুমি যে ভবিষ্যতে আমার সাথে কাজ করবে তার জন্য তুমি টাকা পাবে না, সেই টাকার ভাগ। আর ওই টাকার ব্যাগটা দিয়ে ওয়েনশো করে কি একটা মডিফাই F1 রেসিং কার, যেটা একটা মিলিটারি ভেহিকেল, সেটায় বসে যায়। তখন ওই সন্দেহভাজন লোকটা যখন ওই ব্যাগটা খুলে তখনই সেখানে দেখতে পায় এটা একটা বোম এবং বিশাল বড় একটা ধামাকা হয়। আবার ওই ওয়েনশো ওই বিল্ডিং থেকে বের হয়ে যাচ্ছিল এবং বিল্ডিংটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছিল। আর তখনই এফবিআই পুরো টিম ওয়েনশোর পিছু নেয় এবং সকল ফাস্ট গাড়িতে তারা ওয়েনশোর পিছু নিচ্ছিল। তো তখনই ওয়েনশো করে কি তার লোকদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য ডাকে এবং শুরু হয়ে যায় এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট রেসিং সিন। তো এখানে ওয়েনশো তাড়াতাড়ি পালানোর চেষ্টা করছিল আর তার পেছনে ডমিনিকের পুরো টিম এবং এফবিআই কমান্ডোরা লেগেছিল। তবে ওয়েনশো তার গাড়িটাকে এমন ভাবে বানিয়েছিল যেটা পুরো মিলিটারি ভেহিকেল এবং তার সামনে যত গাড়ি আসবে সে উড়িয়ে দেবে। তো এমনটা করতে করতে সে 10-15টা মনে করো যে ইংল্যান্ডের পুলিশের গাড়ি উড়িয়ে দেয়। তবে ডমিনিকরাও হার মানে না এবং ব্রায়ানোর সাথে ছিল, দুজনের পেছনে লেগেই থাকে। আর এইদিকে চেজিং এর মাঝে ওয়েনশোর তো ম্যানরা চলে এসেছে আর তাদের মধ্যে লেটিও এসেছে, আমরা দেখতে পাই ওয়েনশোর লোক হিসেবে, ভিলেনের লোক হিসেবে। তো ডমিনিক যখন দেখতে পাই লেটিকে তখনও সোজা লেটির পিছনে। আবার এইদিকে ওয়েনশোর পেছনে ব্রায়ান লেগেছিল আর অন্যদিকে লেটির পেছনে ডমিনিক। তো অনেক লম্বা একটা চেজের পরে ফাইনালি ডমিনিক লেটির গাড়ি থামিয়ে দেয় এবং লেটির সাথে ভালো মনে কথা বলার জন্য যখন বাইরে আসে আর দেখা যায় লেটি কোনো কিছু চিন্তা না করে ওয়েনশোর বুকে গুলি করে দেয়। আর ওদিকে আমরা দেখি ওয়েনশোর সঙ্গীরা সুযোগ বুঝে ব্রায়ানের গাড়িটাকে উল্টে দিয়েছে এবং ওয়েনশোকে সেখান থেকে নিয়ে নিরাপদে চলে যায়। আর তারপর সেখান
সেখান থেকে সিন শিফট হয়ে হেডকোয়ার্টারে আসে আর সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। আর তখন ব্রায়ান ডমিনিককে জিজ্ঞাসা করে তুমি আসলে কাকে দেখেছিলে, কার পেছনে গিয়েছিলে হঠাৎ করে। ডমিনিক তখন বলে আমি লেটিকে দেখেছিলাম, ও এখনো বেঁচে রয়েছে আর ওই আমাকে গুলি করেছে। আর এমনটা কখনোই হতে পারে না লেটি আমাকে ভুলে যাবে, ও আমাকে না চিনে গুলি করে দিল। ব্রায়ান বলে তার মানে ওর স্মৃতি চলে গিয়েছে বা ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে, আর এটাই রিজন হবে এর কারণে তোমাকে ও গুলি করেছে। আমি যতদূর জানি ও তোমাকে অনেক ভালোবাসবে, ওখানে তোমাকে গুলি করবে। আর এই কথা বলতে বলতে ডমিনিক তার শরীর থেকে গুলিটা বের করে, বাট ব্রায়ান এই গুলিটা দেখে চিনে ফেলে এবং বলে আরে এটা তো হাতে বানানো গুলি, আর এইটা হাতে বানানো বন্দুকে ব্যবহার করা হয়, আর আমি জানি কোন লোক এমন গুলি এমন বন্দুক তৈরি করে। আর এরপর সিন শিফট হয় ওয়েনশোর হেডকোয়ার্টারে, যেখানে তার পুরো টিম ওর জন্য অপেক্ষা করছিল। আর এরপর তার একজন ইনফরমার তাকে ইনফরমেশন দেয়, যেখানে ডমিনিক এবং তার পুরো টিমের ডিটেলস ইনফরমেশন ছিল, যে কে কোন জায়গায় থেকে এসেছে, কে কি ক্রাইম করেছে এবং কে কিসের জন্য স্পেশাল। আর অন্যদিকে টেস পার্কার সবাই কি বলে আমরা যদি ওদের পিছু নিতে চাই তাহলে আমাদের ওদের মতো ফাস্ট গাড়ি নিতে হবে। তোমরা কি দেখেছো ওরা কিভাবে গিয়ার শিফট করে, ওদের পিস্টন গুলো কিভাবে ডিফারেন্ট কাজ করে, ইনস্ট্যান্ট রকেটের মতো চলে যায়, আর ওদের রেসিং স্টাইল আলাদা। তো আমরা যদি ওদের সাথে পারতে চাই আমাদের ওদের মতো ওইরকম লেভেলের গাড়ি লাগবে। তো এটা শুনে দা রক বলে ঠিক আছে ব্যবস্থা করছি। তো এরপরে দা রক আর টেস চলে যায় হচ্ছে সবচেয়ে হাইটেক গাড়ির কালেকশনে, যেখানে অনেক দামি দামি মনে করো মডিফাইড গাড়ি ছিল। তো ওখানে যখন ওরা যায় তখন ওইখানের যে ম্যানেজার সে জিজ্ঞাসা করে তোমরা কি এখানকার ওয়েটার? এখানে তো সবাই ব্ল্যাক স্যুটে এসেছে, যাদের সাথে অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে, দেখে ধনী মনে হয়, তোমাদের তো সেরকম মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে তুমি হচ্ছে ওয়েটার। মানে টেসকে বলে, আর দা রককে বলে তোমাকে মনে হচ্ছে তুমি কোনো আর্মিতে চাকরি করো, বছরে $50,000 মানে 60 লাখ টাকা বেতন পাও, তুমি এখানে কেন? তো এই কথা শুনে টেস অনেক রেগে যায়, কারণ গত পর্বে ও চুরির $55 কোটি পেয়েছে। তো ওর কাছে এইসব গাড়ি কিনা তো হাতের ময়লা। তো ও গাড়িকে 4টা দামি গাড়ি কিনে, আর এত করে দামি গাড়ি বিক্রি করার পরে ম্যানেজারের তো মাথা ঘুরে যায়। আর এরপর সে টেসকে জিজ্ঞাসা করে স্যার আমি আপনার জন্য আর কি করতে পারি, কিভাবে আপনার সেবা করতে পারি? আর কিছুক্ষণ আগে তোমাদের মনে আছে টেসকে কিন্তু ওই ব্ল্যাক স্যুট নিয়ে অপমান করেছিল। তো এই জন্য টেস বলে তোমার এই ব্ল্যাক স্যুটটা আমার অনেক পছন্দ হয়েছে, এর এইটা খুলে আমার বন্ধুকে দিয়ে দাও, সে ওটা পরবে। আর তখন ওই লোকটা না চাইতেও তার ব্ল্যাক স্যুট খুলে প্যান্ট খুলে দিয়ে দেয় টেসকে, মানে এইভাবে অপমানের প্রতিশোধ নেয়। আর অন্যদিকে হানার রোমান এবং গিজেল আর রাইলে মিলে যায় হচ্ছে যে আর কি এরকম গুলি বানায়। তো দূরে হানার রোমান দাঁড়িয়েছিল আর 2টা মেয়ে গিয়েছে হচ্ছে ওকে ধরতে। তো ওরা ভাবতে থাকে 2টা মেয়ে কি করবে, কিন্তু রাইলে আর গিজেল 2টাই তো মর্দা, ওরা করে ওকে মারতে থাকে এবং বলে ওই অস্ত্রটি কার জন্য বানিয়েছিল, ওরা কোথায় রয়েছে। তো অনেকক্ষণ মার খাওয়ার পরে লোকটা সব বলে দেয়। আর এর মাঝে সে ওয়েনশকে কল করে। তো ওয়েনশোর সাথে সে যে কথা বলছিল রিলে আর গিজেল কিন্তু সব শুনছিল। আর ওয়েনশো তো চালাক মাল, সে বুঝতে পারে সবকিছু এবং সে করে কি তার 3জন লোককে সেখানে পাঠিয়ে দেয়। আর ওই 3জন গিয়ে সেখানে ব্যাপক গোলাগুলি শুরু করে, আর গুলি হাত থেকে বাঁচার জন্য সবাই আলাদা আলাদা জায়গায় লুকিয়ে পড়ে। আর এখানে আমরা দেখতে পাই ওয়েনশোর একজন সঙ্গী তো মারাই যায় গিজেলের গুলিতে। আর তখন রাইলি করে কি লেটির পিছু নেয়, আর অন্যদিকে চাইনিজ লোকের পিছু নেয় হচ্ছে হানার রোমান। তো একদিকে যখন ফাইট চলছিল ওই চাইনিজের সাথে দুজনের, অন্যদিকে লেটি পিটা ছিল রেলিকে, এবং এই 2 মেয়ের চমৎকার ফাইট দেখতে পাই এবং সিন শিফট হয়ে 2টা মারামারি আমাদের দেখানো হয়। তো এখানে আমরা দেখতে পাই চাইনিজ লোকটি কিন্তু হানার রোমানকে কুত্তার মতো মারছিল। তারপর এদিকে লেটি আর রাইলিও দুজনকে ধুমসে মারছিল, কিন্তু একটা পর্যায়ে লেটি সুযোগ পেয়ে রাইলিকে ধোকা দিয়ে চলে যায়। আবার অন্যদিকে চাইনিজ ওদেরকে পিটিয়ে সেখান থেকে পালায়। তো মারামারি করে তারা সবাই ফিরে আসে হেডকোয়ার্টারে। আর ওদের চেহারা তো দেখতেই পাচ্ছ। তো ওদের চেহারা দেখে টেস বলে এই তোমাদের চেহারার ভূগোল চেঞ্জ করে দিয়েছে কে, মনে হচ্ছে তোমরা বড় ধরনের ধোলাই খেয়ে এসেছো। তো রোমান তখন রেগে বলে শালা তুই যা তাহলে বুঝবি ওরা কি মাল। আর ওয়েনশোর টিম বেশ ফাস্ট, বেস্ট চালাক, বেস্ট শক্তিশালী। তো যাই হোক এখানে তার রক ছিল রেগে যায় এবং ওদের তথ্য নেওয়ার জন্য পুরো শহরের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটার হেডকোয়ার্টারে যায়, আর সেখান থেকে জানতে পারে যে চোররা কই দিয়ে গিয়েছে, মানে ওয়েনশোর লোকেরা। তো এখানকার যে সিনিয়র হেড সে বলে যখন চুরি হচ্ছিল তখন সকল ক্যামেরা সার্ভিসে ছিল। তো এই কথা শুনে রক রেগে যায় এবং ওদেরকে মনে করো যে সেই লেভেলের সাইজ করে চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই আমাদের ব্রায়ান করে কি লস অ্যাঞ্জেলসের পুলিশ ডিপার্টমেন্টে চলে আসে, মানে ধরা দেয় নিজেকে। তো অ্যাকচুয়ালি তোমাদের মনে আছে মেক্সিকোর যে ভিলেন ছিল ড্রাগা নাকি ব্রাগার নাম ভুলে গিয়েছি, ও তো রয়েছে বর্তমানে জেলে। আর ওই একমাত্র ওয়েনশোর সাথে হয়তো মিলেছিল। তো ওর কাছ থেকে ইনফরমেশন বের করার জন্য ব্রায়ান নিজেই আসামি সেজে ও জেলে ঢুকেছে। তো এরপর সে দেখা করে ব্রাগার সাথে, আর ব্রাগা তো ব্রায়ানকে দেখেই বলে তুমি FBI ছেড়ে চোরদের জীবন কবে থেকে শুরু করেছো, তুমি যদি চোরদের সাথে জয়েন করবে তাহলে আমাকেই বলতে আমার টিমে নিতাম। বাট ব্রায়ান তখন বলে তোর আন্ডারে আমি জয়েন করবো কেন, আমি জানি তুই একটা চামচা আর তোর বয়স হচ্ছে ওয়েনশো, আমাকে ওয়েনশোর ব্যাপারে ইনফরমেশন দিই, আমি ওর আন্ডারে জয়েন করবো। আর এই কথা নিয়ে মারামারি শুরু হয়। বাট মারামারির এক পর্যায়ে ব্রাগা বলে শোনো ব্রায়ান, ওয়েনশো কোনো নর্মাল মানুষ নয়, ওয়েনশো শুধুমাত্র যার সাথে দেখা করতে চাইবে সেই তার দেখা পাবে, এই বাদে তুমি কখনো ওয়েনশো পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর অন্যদিকে আমরা দেখি রাতে ডমিনিক শহরের একটা সুন্দর রেসিং প্রতিযোগিতায় যায় এবং সবসময়ের মতো আমরা জানি কি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে মদ, গাঁজা, মেয়ে, পার্টি, রেস্ট, ফাস্ট গাড়ি এগুলো দেখানো হবেই। তো ডমিনিক সেখানে গিয়ে লেটির জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সে জানতো লেটি রেসিং পছন্দ করে, সে এখানে আসবেই। তো কিছুক্ষণ পর দেখা যায় লেটি এখানে এসেছে, আর তখন তাদের মধ্যে কথা হয়। তো লেটি তাকে বলে আমি জানি তুমি কে, কিন্তু আমি তোমাকে চিনতে পারছি না, তবে আমি মনে করতে পারি তুমি পুলিশের সাথে রয়েছো, আমার পিছনে কেন লেগে রয়েছো। তো ডমিনিক তখন বলে তুমি একসময় আমাকে অনেক ভালো মতো চিনতে এবং আমার টিমে ছিলে, তবে তারপরেও সমস্যা নেই, চলো এই রেস করি, কে জিতে দেখি। তো এরপর তাদের একটা চমৎকার রেস শুরু হয় এবং আমরা
আমরা দেখি ওই শহরের গলি দিয়ে হাইওয়েতে তারা রেসিং করা শুরু করে, একে অপরকে হারানোর চেষ্টা করে। তো এখানে লেটি আর ডমিনিক দুজনের গাড়িতে নস লাগানো ছিল, আই মিন নাইট্রোজেন অক্সাইড সিস্টেম। আর তারা দুজনে যখন এটা ব্যবহার করে মনে হয় গাড়ির জন্য উঠছিল। তো এখানে আমরা তো জানি যে ডমকেশ তার রেস হচ্ছে তার প্রাণ এবং শেষ পর্যন্ত সেই জিতে যায় তার স্কিলে। তবে তাদের মধ্যে বাজে ছিল যে হেরে যাবে তাকে বিজয়ী ঘোষণা করে গাড়িটা দিয়ে দেওয়া হবে। কিন্তু রেস শেষ হলে ডমিনিক গাড়িটা নিতেছেন আর তখন লেটি বলে ঠিক আছে তোমার সাথে আমার কথা আছে, সাইডে আসো। তো এরপর তারা একটা নিরিবিলি জায়গায় গিয়ে গাড়ি পার্ক করে এবং কথা বলে। তো লেটি তখন ডমকে জিজ্ঞাসা করে তুমি কি আসলে আমাকে চেনো? ডম বলে হ্যাঁ আমি তোমাকে চিনি। লেটি বলে কত আগে থেকে চেনো? ডম বলে যখন তোমার বয়স 14 বছর ছিল তখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম। আমি দেখেছিলাম একটা পাগলা লোক জোরে গাড়ি চালানোর সময় তোমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট প্রায় করেই দিয়েছিল আর তুমি তার হাত থেকে বাঁচার জন্য গাড়ি থেকে লাফ দিয়েছিলে আর তখন তোমার হাতেই ডাকতে হয়েছে। তো লেটি তখন জিজ্ঞাসা করে সেই পাগল লোকটা কে ছিল? ডমিনিক তখন বলে সেই পাগলা লোকটা আমিই ছিলাম। আর এরপর সে লেটিকে তার শরীরের আরো কিছু ক্ষত দেখায় এবং ওকে পাস্ট মনে করায়। লেটি তখন বলে তুমি হয়তো সব সত্য বলছো কিন্তু আমার কিছুই মনে আসছে না, কারণ হয়তো তুমি যে মেয়েটিকে খুঁজছো সেই মেয়েটা আমি নই, কিংবা এরকমও হতে পারে আমি আমার পুরোপুরি স্মৃতি হারিয়ে ফেলেছি। তবে তারপরেও ডমিনিক লেটিকে ফোর্স করে না সাথে যাওয়ার জন্য, উল্টো ওর গলার যে লকেটটা ছিল যেটা লেটির ছিল আর কি এক সময়, সেইটা ওকে ফিরিয়ে দেয় এবং বলে এটা সবসময় তোমার ছিল, তুমি নিয়ে যাও তোমারই থাকবে। তো এই কথা শুনে লেটি করে কি লকেটটা নিয়ে যায়, কিন্তু তখনই সেখানে ওয়েনশো চলে আসে আর সে ডমিনিককে বলে হাই লেটিকে কেমন লাগে তোমার? একটা সময় তো তোমরা একে অপরকে ভালোবাসতে, প্রেমিক প্রেমিকা ছিলে, কিন্তু এখন কি হয়েছে? তার কি পুরোপুরি ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে? তো এখানে ওয়েনশো একটা ফ্ল্যাশব্যাক স্টোরি বলে। সে বলে যখন লেটি এটা ডিসাইড করে যে সে এফবিআই আন্ডারে আন্ডারকভার এজেন্ট হিসেবে ব্রাগাকে ধরবে, তখনই ব্রাগা এটা জেনে গিয়েছিল যে লেটি একটা পুলিশের লোক। আর এরপর সে ফিনিক্সকে পাঠায় ওকে মারার জন্য, কিন্তু তখন ফিনিক্স ওকে মারতে গিয়ে ইচ্ছে করে গাড়ির নসে গুলি করে আর এতে একটা ব্লাস্ট হয় এবং লেটি সেখান থেকে ব্লাস্ট হয়ে নিচে পড়ে যায়। আর তারপর ওকে আমি খুঁজে পাই এবং হসপিটালে নিয়ে যাই আর আমি জানতে পারি যে ওর সব স্মৃতি হারিয়ে ফেলেছে। তার মানে ওর ব্রেন ছিল হচ্ছে একেবারে একটা খালি কাগজের মতো যেখানে আমি যা ইচ্ছে তাই লিখতে পারবো। তো এরকম একটা দক্ষ পার্সনকে ইচ্ছা মতো ইউজ করা যাবে এরকম কে না চাইবে? বাট তখন ডমিনিক বলে তুমি ওর কাছ থেকে দূরে থাকো, তা না হলে আমি তোমাকে জানে মেরে ফেলবো। কিন্তু ওয়েনশো তখন বলে আমার বড় ভাই আমাকে একটা কথা বলেছে, যখনই সুযোগ পাবে সেটাকে হাতছাড়া করবে না। আর তখনই ডমিনিকের বুকে একটা রেড কালারের লেজার লাইট দেখা যায়, এর মানে ডমিনিকের বুকের উপর কেউ বন্দুক তাক করে রেখেছে, ডমিনিক যদি কিছু করতে চায় বুকে গুলি খাবে। কিন্তু তখন ডমিনিকও দেখিয়ে দেয় তোমার বুকেও তো একটা রেড ডট দেখা যাচ্ছে। আর আমরা দেখতে পাই ডমিনিককে সাপোর্ট করার জন্য দ্য রক চলে এসেছে। তো দুজনই টার্গেটেড বুকে গুলি খাবে, এজন্য দুজনই সেখান থেকে চলে যাবে বলে ডিসাইড করে। তো যাই হোক দুজনের এক্সাইটিং কনভারসেশনের পরে তারা যার যার মতো হেডকোয়ার্টারে চলে যায়। আর পরের দিন ওদের সাথে এসে যুক্ত হয় ব্রায়ান, যে হফসের হেডকোয়ার্টারে এসেছে তথ্য নিয়ে, এবং তারা বলে ওর কাছ থেকে আমি কোনো তথ্য বের করতে পারিনি। আজকে মূলত এই চিপটাকে ল্যাব থেকে মিলিটারি বেজে নেওয়া হবে, তো এই জন্য আমাদের সবার মিলিটারি বেজে যাওয়া উচিত। বাট তখন ডমিনিক বলে ওয়েনশো এত বোকা নয় যে মিলিটারি বেজে গিয়ে চুরি করবে, ও রাস্তার মাঝে চুরিটা করবে, তো আমাদেরকে ওদের মতো চিন্তা করতে হবে। তো এরপর আমরা স্পেনের রাস্তায় অনেক বড় একটা ব্রিজ দেখতে পাই যেখানে ডমিনিকের পুরো টিম দ্রুত গতির গাড়ি নিয়ে এসেছে। আবার অন্যদিকে ওয়েনশোর টিম তো আগে থেকে লেগেছিল। তো এখানেই শুরু হয় সিনেমার সবচেয়ে বেস্ট সিনের। দেখা যায় ওয়েনশোর টিম চাচ্ছিল ল্যাব থেকে বের হওয়া মিলিটারির গাড়ি বেজে পৌঁছানোর আগেই ওরা গাড়ি থেকে চিপ চুরি করবে, আর এইদিকে ডমিনিকের টিম চাচ্ছিল ওদের চুরির পরে সেই চিপটা ওরা নিয়ে যাবে যাতে ওদের নাম হয়, ওরা সেটা নিয়ে আমেরিকাতে চলে আসবে। তো এইসবের মাঝে ওয়েনশোর পুরো টিম লেগে যায় এবং তারা চালাকি করে মিলিটারি বেজের সকল আর্মি সোলজারদেরকে মেরে সেই ট্রাক সহ সকল গাড়ি নিজেদের দখলে নিয়ে নেয়। আর তখনই ডমিনিকের লোকেরা করে কি শুরু করে ওয়েনশোর উপর হামলা। কিন্তু আমরা দেখতে পাই ওরা যে ট্রাকে ছিল সেই ট্রাকের ভেতরে আবার ছিল হচ্ছে একটা ট্যাঙ্ক, অনেক হাইটেক ট্যাঙ্ক, যেটার মধ্যে ছিল হচ্ছে ওই চিপটা। ওরা করে কি ট্যাঙ্কের সাহায্যে বাইরে চলে আসে এবং ট্যাঙ্ক দিয়ে পুরো শহরে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। সামনে যা গাড়ি আসে সেই গাড়ি ধ্বংস করে দেয়। এবার এদিকে ডমিনিক এবং তার পুরো টিম ভাবছিল ওদেরকে থামাবো কিভাবে, ওদের কাছে তো ট্যাঙ্ক রয়েছে আর দ্রুত কিছু না করলে ওরা তো চিপটা নিয়ে চলে যাবে, মানে এটাই হচ্ছে ফাইনাল চিপ। আর অন্যদিকে ওয়েনশো তো ট্যাঙ্ক নিয়ে ধামাকা শুরুই করেছে, ব্রিজ উড়িয়ে দিচ্ছে, গাড়ি ধ্বংস করছে, আর এ কারণে ডমিনিকদের গাড়িও নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। কিন্তু এদিকে গিজেল এমন একটা যন্ত্র বানিয়েছিল, আই মিন ওই গ্যাল গ্যাডট, ওই লম্বা সেরি, সেই যন্ত্রটা হচ্ছে এমন একটা জিনিস যেটা টাইটেনিয়াম এবং ভাইব্রেনিয়াম তার দিয়ে তৈরি করা হয়েছিল। আর সে করে কি ওটাকে ওয়েনশোর ট্যাঙ্কের লাগিয়ে দেয় আর তারপর ওর মেইন গাড়ি ট্যাঙ্কের নিচে নিয়ে চলে আসে। কিন্তু ট্যাঙ্কটা না থেমে রাস্তায় আরো পাগলের মতো ঘুরছিল, সকল গাড়ি ধ্বংস করছিল। কিন্তু যেহেতু ওই ট্যাঙ্কটা তার দিয়ে পেছনের গাড়ি আটকানো ছিল, এই জন্য লোড অনেক বেড়ে যায়, ট্যাঙ্কটা স্লো হয়ে যায়। তো ওয়েনশো তখন লেটিকে বলে ট্যাঙ্ক থেকে বের হয়ে তারটা কেটে দাও, কারণ আমাদের ওজন বেড়ে গিয়েছে, গতি স্লো হয়ে গিয়েছে। তো লেটি ট্যাঙ্ক থেকে বের হয়, রশিটা কাটার চেষ্টা করে, কিন্তু ওয়েনশো তখন সেখানে একটা চাল ছেলে দেয়। সে জানতো যে ডমিনিক লেটিকে ভালোবাসে, তো লেটিকে এসে মেরে ফেলতে চেয়েছিল। তো এই কারণে সে ব্রিজের মধ্যে গাড়িটিকে ধাক্কা দিয়ে দেয় যেটার সাথে ট্যাঙ্ক লাগানো ছিল, এই কারণে লেটি পড়ে যেতে শুরু করে। কিন্তু ওই সময় ওকে বাঁচাতে আমাদের ডমিনিক সে একটা লাফ দিয়ে বাঁচিয়ে দেয়, মানে স্পাইডারম্যানের মতো। এবং এভাবে আরো বেশ কিছুক্ষণ ইঁদুর বিড়াল দৌড় করার পরে ওরা ফাইনালি ওয়েনশোকে ধরতে পারে এবং ওদেরকে মিলিটারি বেজের মধ্যে নিয়ে আসা হয়। এবং ওয়েনশোকে যখন জেলে ভরাই হবে, পুলিশের কাছে নিয়ে যাওয়া হবে, তখন ওয়েনশো বলে ডমিনিক তোমাদের জন্য তো একটা কল রয়েছে। তো এরপর দেখা যায় কল আসে এবং ডমিনিক যখন কলটা তোলে সে জানতে পারে তার নতুন বউ এলিনা আর তার বোন মিয়ার উপরে ওয়েনশোর লোকেরা হামলা করে দিয়েছে এবং ওদেরকে আটকে রেখেছে। তো ওয়েনশো বলে তুমি যদি আমার টিমকে আমাকে না ছাড়ো তাহলে তোমার বোন
ওনার বউ তো থাকবে না। তো এই জন্য না চাইতেও ডমিনিক এবং তার পুরো টিম ওয়েনশো এবং তার টিমকে রিলিজ করার অর্ডার দেয়। তো ওয়েনশোকে ছেড়ে দেওয়া হয় এবং সে করে ওই চিপ টেনে সেখান থেকে পালাতে থাকে একটা কার্গো প্লেনের ভেতরে। আর তখন আবার ওয়েনশো তো এখানে কল দিয়ে দিয়েছিল যে ওদেরকে ছেড়ে দাও, মানে মিয়াদেরকে। তো তখন টেস্ট করে কি একটা কাজ করে, সে করে কি এমন একটা সিস্টেম করে সকল নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ করে দেয় যাতে কেউ কোথাও কল করতে পারবে না। তো এর ফলে কি হবে, ওয়েনশোর উপর এখন যদি আক্রমণ করে সে কিন্তু ওই তার লোকদেরকে বলতে পারবে না মিয়া এলিনাকে মেরে ফেলো, সবাই এখন নেটওয়ার্কের বাইরে। তো এই কারণে ওয়েনশোর নেটওয়ার্ক সার্ভার ডাউন হয়ে যায় এবং এই চান্সে ডমিনিক এবং তার পুরো টিম ওর উপর ঝাঁপিয়ে পড়ে। আর এই চিপটা আটকাতে পারলে লাভটা কি হবে জানোই তো, ডমিনিকের উপর যত কেস রয়েছে, ওর টিমের উপর যত কেস রয়েছে সব মাফ হয়ে যায়, ওরা ইচ্ছে মতো ঘুরতে পারবে। তো এরপরে শুরু হয়ে যায় প্লেন সিজিং এর একটা দুর্দান্ত সিন। আর এই সিনটা মূলত তুমি ভিডিও না দেখলে মজা পাবে না, এটা এক্সপ্লেন করার কিছু নেই। অ্যাকশন সিনেমাতে এক্সপ্লেন এরকম করার কিছু নেই। তো এখানে অনেক ফাইট হয়, অনেক কিছু হয় এবং ফাইটের এক পর্যায়ে গ্যাল গ্যাটোট মানে ওই লম্বা সেরিটা মইরা যায় আর কি, জাপানিজ লোকটার আর কি গার্লফ্রেন্ড। এবং ফাইনালি আমরা বেশ কিছু মারামারি দেখার পরে আমি জাস্ট এখানে আজাইরা কথা বলতে থাকি, এডিটরকে বলবো তুমি অ্যাকশন গুলা দেখাও। তো অনেকক্ষণ অ্যাকশনের পরে অনেকক্ষণ মারামারির পরে ফাইনালি ওয়েনশোকে মারা হয় এবং ডমিনিকের টিমের কাছে চিপটাও চলে আসে। আর এই মালটা সন্ত্রাসীদের হাতে পৌঁছায়নি, সেফ থাকবে আমেরিকার হাতে, চিন্তা করো। তো যাই হোক, এরপর পুরো টিম তাদের বাড়িতে ফিরে আসে। আর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের একটা মেইন মোটো হচ্ছে কি সবার আগে পরিবার। তবে এই ডায়লগটা আগে ছিল না, এই ডায়লগটা এই সিনেমা রিলিজের আগে যখন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 এর শুটিং চলছিল, ব্রায়ান মারা যাওয়ার পরে তখন মনে পড়ছে আর কি পরিবার, তখন আর কি এই সিনেমায় কথাটা ঢুকিয়ে দিছে। তো তারা মিশন শেষে পরিবারের কাছে এসেছে এবং যেটা 2 নম্বরই করছে এই সিনেমার পরিচালক এবং নায়ক ডমিনিক, সেটা হচ্ছে এলিনা নামে যে মেয়েটা ছিল ওকে সেকা দিয়ে লেটির সাথে থাকতে শুরু করে। আর এলিনাও সিদ্ধান্ত নিয়েছে সে বাংলাদেশে চলে আসবে, মনের দুঃখ নিয়ে বাংলাদেশের কোন একটা ছেলেকে বিয়ে করবে। তো যাই হোক, এদিকে রক আসে এবং বলে সরকার তোমার আর্জি মেনে নিয়েছে, তোমাদের সকল কেস ক্ষমা করে দিয়েছে, তোমরা এখন আর কোনো সন্ত্রাসী নাও। তো এর সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। আর এরপর মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের একটা দৃশ্য দেখানো হয় যেটা সরাসরি টোকিও ড্রিফট যে আমরা সিনেমাটা দেখেছিলাম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ওইখানে যে আমরা দেখলাম ওই সিনেমার নায়কের বন্ধু থাকে ওই জাপানিজ লোকটা, ওকে রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট করে মেরে দেওয়া হয়, সেই সিনটা দেখানো হয়। তবে ওইখানে আমরা কি জানতাম যে ওকে অ্যাক্সিডেন্ট করে হচ্ছে ভিলেন, কিন্তু না এখানে দেখানো হয় ওকে অ্যাক্সিডেন্ট করেছিল আমাদের এই সিনেমার যে ভিলেন ছিল না ওয়েনশোর বড় ভাই ডেকার্টশো, মানে সে রাগে এসে হানকে মেরে ফেলেছে। মানে পরবর্তী সিনেমাতে এই ডেকার্টশোর সাথে জ্যাসন টেথামের সাথে ডমদের যুদ্ধ হবে, আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে এই জাপানিজ চরিত্র যে হান, ও মরে যাওয়ার পরে কিন্তু অনেক বেজরা হয়েছিল এই সিনেমা রিলিজের পরে। দর্শকরা টুইটারে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা হ্যাশট্যাগ দিয়েছিল যে জাস্টিস ফর হান, যে হানকে এত দ্রুত কেন সরানো হলো। পরে আবার কিন্তু হানকে বাঁচিয়ে এনে দেখানো হয়েছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। তোমরা চাইলে খুব শীঘ্রই পরবর্তী পার্টটা আসছে। আল্লাহ হাফেজ।